নিজস্ব আপনার নিজস্ব পাওয়ার দিয়ে কাজ করতে পারবে না। যেকোনো জায়গায় যেকোনো অ্যাকশন নেওয়ার আগে জিওসির কাছে বা হেডকোয়ার্টারের কাছে পারমিশন নিতে হবে। অর্থাৎ তাদেরকেও কিন্তু হবল করে রাখা হয়েছে। তাদেরকেও কিন্তু তাদের পিঠে দৌড় বেঁধে রাখা হয়েছে। তাদের হাত বেঁধে রাখা হয়েছে। যাতে তারা আমি যদি বলি তাহলে ভারতের পক্ষে আমি যদি বলি যে রাষ্ট্রপতি আছে, সেনাপ্রধান আছে, টপ ব্রাস আছে আর্মির, এবং আমি মনে করি যে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, এবং এই ১৪ দলের বিচারপতির সাথে উনার দেখা করার কোনো কারণই থাকতে পারে না। এবং আমি কোন একটা রিপোর্টে দেখলাম যে উনি জিজ্ঞাসা করতে চেয়েছেন যে বিচার কার্যক্রম কিভাবে চলবে, উনার ৫৭ জন অফিসার না কতজন অফিসার যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আইসিটি তাদের বিরুদ্ধে বোধহয় দিয়েছে, আপনার অভিযোগ করেছে। আপনি তো বিচারিক কার্যক্রম আপনার অফিসারের বিরুদ্ধে কি হবে সেটার জন্য আপনি চিফ জাস্টিসের কাছে যে জিজ্ঞেস করতে পারেন না, জজের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, সেটা হচ্ছে কোর্টের ব্যাপার। আপনি কেন এর মধ্যে ঢুকবেন? এটা হচ্ছে কোর্টের ইয়েতে যেভাবে হয় সেভাবে আপনার লয়ার যাবে, সেটা তো উনি যেতে পারেন না। তো আমি মনে করি যে এটাও যদি হয়ে থাকে দ্যাটস হাইলি ইররেগুলার। হ্যাঁ, আমার বাচ্চাদের নানা একসময় বাংলাদেশের চিফ জাস্টিস ছিলেন। হ্যাঁ, তো উনি আমি তো জানি চিফ জাস্টিসদের সম্পর্কে। অন্য চিফ জাস্টিসরা কোনো মতে এটা ধরে নিতেন না। আর্মি চিফকে বলতেন যে আপনি এখান থেকে চলে যান, ডু নট কাম হিয়ার টু ফর দিস ইয়ে। বাট অথবা আসলেও কথা বললে কথা কানেও নিতেন না। তো যাই হোক, এটা যদি উনি করে থাকেন দ্যাট ইজ রং। আর উনি যদি চীন সফর নিয়ে যদি প্রধান উপদেষ্টাকে কোনো ব্রিফিং করে দেখেন অবশ্যই উনি করতে পারেন। উনি যদি রাষ্ট্রপতিকে করতে থাকেন অবশ্যই করতে পারেন। রাষ্ট্রপতির সাথে ওনার কি কথা হয় আমরা জানি না, এবং আমি মনে করি যে রাষ্ট্রপতির সাথে ওনারা যেটা হাসিনার দোসর হিসাবে ওনাদের দুইজনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেখানে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেখেন, এই যে ১/১১ সময় যেই আর্মি যেই রকম ভাবে ভূমিকা নিয়েছিল, মানুষ যেভাবে ভয় পেত, মানে বিশেষ করে ক্রিমিনাল এলিমেন্টস, আজকে তো সেটা পাচ্ছে না। আজকে তো আপনার এই সরকার তো সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এবং তার জন্য এই সেনাবাহিনীরও তো বোধহয় একটা ভূমিকা আছে। সো এটা নিয়ে আমরা আগে কথা বলেছি যে যেমন ধরেন ওদেরকে কিন্তু বলা হয়েছিল যে ওরা নিজস্ব নিজস্ব পাওয়ার দিয়ে কাজ করতে পারবে না। যেকোনো জায়গায় যেকোনো অ্যাকশন নেওয়ার আগে জিওসির কাছে বা হেডকোয়ার্টারের কাছে পারমিশন নিতে হবে। অর্থাৎ তাদেরকেও কিন্তু হবল করে রাখা হয়েছে। তাদেরকেও কিন্তু তাদের পিঠে দৌড় বেঁধে রাখা হয়েছে। তাদের হাত বেঁধে রাখা হয়েছে যাতে তারা ঠিকমতো কাজ করতে না পারে। সো আপনি জানেন যে যখন আইসিটি যখন বলেছে পুলিশ কি বলে তার অফিসারদেরকে তারা ডেকেছে, তখন সে বলেছে যে উনি তখন বলেছেন, আমরা যা শুনেছি সেটা হচ্ছে যে উনি যখন পাঠাবেন তখন, অর্থাৎ উনি পাঠাচ্ছেন না। সো এই সমস্ত সবকিছু যদি আপনি দেখেন তাহলে আমি বলবো যে খালি এই দুটো সাক্ষাৎকার নয়, উনার প্রতিটা জায়গাতেই উনি কিন্তু ইয়ে করেছেন, আপনার বাধা দিয়েছেন। আমি আরো একটা, যেহেতু এখন সময় পাচ্ছি, এখন সেনাপ্রধানের আরো দুটো কথা বলা দরকার। 25শে ফেব্রুয়ারিতে উনি বলে দিয়েছিলেন যে বিডিআর এর ব্যাপারে কি তাদের ফাইন্ডিং হতে হবে এটা উনি ডিকটেট করার চেষ্টা করেছিলেন, কিন্তু মনে আছে কিনা আমি জানি না। উনি বলেছিলেন ফুল স্টপ। উনি বলেছিলেন সেনাবাহিনীর অফিসারদেরকে বিডিআর এর সৈনিকরা মেরেছে, অর্থাৎ উনি আগে থেকেই ফাইন্ডিং দিয়ে দিচ্ছেন যে কিভাবে বাইরের কোনো দেশ জড়িত না। হ্যাঁ, বিডিআর কমিশন কি ফাইন্ডিং দিবে সেটা উনি বলতে চান। এরপরে যখন বিশাল একটা ইয়ে হয়, আপনার তার প্রতিবাদ হয়, তখন উনি চুপ করে গেছেন। সো উনি ভারতের ব্যাপারে কোনো ধরনের কথা আসুক উনি চান না। তো সেই হিসাবে জাতীয় পার্টির সাথে একসময় তখন বোধহয় জি এম কাদের সাহেব বলেছিলেন যে একজন মডারেট এবং সেকুলার পার্টি হিসেবে জাতীয় পার্টিকে ভারত পছন্দ করে, এই ধরনের বোধহয় একটা কথা বলা হয়েছিল তখন। সো আমি যদি বলি তাহলে ভারতের পক্ষে আমি যদি বলি যে রাষ্ট্রপতি আছে, সেনাপ্রধান আছে, টপ ব্রাস আছে আর্মির, এবং আমি মনে করি যে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, এবং এই 14 দলের অন্যান্য পার্টি আছে। আমি যদি বলি, আমি কিছু ভিতরের কথা না জেনেই বলছি, এই হচ্ছে কি আমার আশঙ্কা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা